ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওই মিডি টিচিং। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমার থাম্বনেল দেখে আজকের আলোচনার বিষয়। আমি আজকে আলোচনা করতে চলেছি গোয়িং টু এবং উইলের মধ্যে যে পার্থক্য রয়েছে সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো বি ভার্ব এবং গোয়িং টু দিয়ে যেহেতু প্যাসিভ ভয়েস আছে, আর এই জন্যই আমাদেরকে আগে জেনে নিতে হবে গোয়িং টু এর ব্যবহার। আর গোয়িং টু এর ব্যবহার আলোচনা করার ক্ষেত্রে আমি উইলের ব্যবহারও আলোচনা করব, কারণ অনেক শিক্ষার্থী গোয়িং টু এবং উইল এর ব্যবহার করতে গিয়ে সমস্যায় পতিত হয়। আর সেই সমস্যার সমাধানের জন্য আমি আজকে খুব সুন্দরভাবে আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের পর থেকে গোয়িং টু এবং উইলের ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো সকল পার্সনের সাথে উইল বসে, অর্থাৎ আই, উই, ইউ, হি, সি, ইট এবং দি এর সাথে উইল বসে। ওকে, তো আমি একটা উদাহরণ দিই, আমি বুঝিয়ে দিয়েছি। প্রথমে যদি আই হয় তাহলে কি হবে? আই উইল ডু দি ওয়ার্ক, আমি কাজটি করব। উই উইল ডু দি ওয়ার্ক, আমরা কাজটি করব। ইউ উইল ডু দি ওয়ার্ক, তুমি কাজটি করবে বা তোমরা কাজটি করবে। হি অর সি উইল ডু দি ওয়ার্ক, মানে সে কাজটি করবে। দে উইল ডু দি ওয়ার্ক, মানে তারা কাজটি করবে। ওকে, তো এইভাবে প্রতিটা পার্সনের সাথেই আমরা উইল ব্যবহার করতে পারবো। নেক্সট, আই অ্যাম। আই অ্যাম, এটা হচ্ছে আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, সি ইজ, ইট ইজ প্লাস কি গোয়িং টু আর গনা। গনাও ইউজ করতে পারি, তবে গনা অর্থাৎ গোয়িং টু বদলে আমরা গনাও ব্যবহার করতে পারবো, এই জন্য আমরা এখানে গনা দেওয়া হয়েছে। ওকে, তো এখন কি দেখব? এক্সাম্পল, তাই না? এখন একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি, অর্থাৎ আয়ের সাথে অ্যাম, উ এর সাথে আর, ইউ এর সাথে আর, হি এর সাথে ইজ, সি এর সাথে ইজ, অর্থাৎ সংক্ষিপ্ত রূপগুলো আমি দিয়েছি। তার অর্থ হবে যখন আই অ্যাম দিব তখন হবে আই অ্যাম গোয়িং টু দি ওয়ার্ক, আমি কাজটি করতে যাচ্ছি। উই আর গোয়িং টু দি ওয়ার্ক, আমরা কাজটি করতে যাচ্ছি। ইউ আর গোয়িং টু দি ওয়ার্ক, তুমি কাজটি করতে যাচ্ছ অথবা তোমরা কাজটি করতে যাচ্ছ। হি অর শি ইজ গোয়িং টু দি ওয়ার্ক, সে কাজটি করতে যাচ্ছে, এরকমভাবে। আর এখানে ইট দেওয়া হয়েছে, ইট প্রধানত ওইভাবে হয় না। ইট ইজ গোয়িং টু দি ওয়ার্ক, ইহা কাজ করতে যাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট যেহেতু বস্তুবাচক সেটা নিজে নিজে কাজ করতে পারে না। তবে ইটের ব্যবহার প্রধানত এই সেন্টেন্সে হয় না, তবে অন্য সেন্টেন্সে হবে, যেমন ইট ইজ রেইনিং টুডে আজ, ইট ইজ গোয়িং টু রেইন টুডে, আজ বৃষ্টি হতে যাচ্ছে। মানে এই ক্ষেত্রে প্রধানত ইটটা প্রথমে বসে থাকে, ঠিক আছে? কিন্তু ইট প্রধানত এই সেন্টেন্সে প্রযোজ্য হবে না, কারণ ইট এখানে কাজ করতে পারে না। কারণ আমরা জানি অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, যেহেতু আমি অনেক আলোচনা করেছি, বিভিন্ন জায়গায় বলেছি, সাবজেক্ট যখন কাজ করতে পারে না, অর্থাৎ যেই সাবজেক্ট কাজ করতে পারে না সেটা প্রথমে বসানো যাবে না, ঠিক আছে? যেমন অ্যাক্টিভ ভয়েসে যদি আমি বলি ইট ইজ ডুইং, ইহা করছে মানে কি এটা কি কাজ করতে পারে না। আমি যদি বলি দি বুক ইজ রিডিং, বইটি পড়ছে, বই কি নিতে পড়তে পারে? বই নিতে পড়তে পারে না, বই কারো মাধ্যমে পড়া হয়। তা এখন আমরা মূল আলোচনায় চলে যাব, গোয়িং টু এবং উইলের ব্যবহার, অর্থাৎ এই দুটির মধ্যে যেসব পার্থক্য রয়েছে সেগুলো আমি আলোচনা করব। সম্ভাবনা অর্থে এবং বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে অনুমান করতে গোয়িং টু বসে, অর্থাৎ সম্ভাবনা অর্থে কিন্তু দুটি বসে থাকে, গোয়িং টু বসে থাকে এবং উইলও বসে থাকে। যেমন উদাহরণ দেখেন, দি স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন। ইট ইজ গোয়িং টু রেইন টুডে, আজকে বৃষ্টি হতে চলেছে বা বৃষ্টি হতে যাচ্ছে, তাই না? তো এখানে কি হয়েছে? ইট উইল রেইন টুডে, আজকে বৃষ্টি হবে। তো এখানে আমি একটি বিষয় বলেছি যে অনুমান, বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে অনুমান। তো অনুমানটা কি দেখেন এখানে, দি স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন। তার মানে কি বোঝানো হয়? আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তার মানে বোঝানো হচ্ছে যে অবশ্যই বৃষ্টি হতে যাচ্ছে, মানে এরকম কোনো কিছু বোঝানো হয়। এই জন্যই এটাকে অনুমান করে বলা হচ্ছে, কিন্তু বৃষ্টি যে হবেই 100% সেটা কিন্তু না।
ওকে, তাহলে ইট ইজ গোয়িং টু রেইন টুডে, আজকে বৃষ্টি হতে চলেছে বা বৃষ্টি হতে যাচ্ছে। আর এটা হচ্ছে ইট উইল রেইন টুডে, আজ টুডে আজকে বৃষ্টি হবে। নেক্সট এক্সাম্পল, হি ইজ গোয়িং টু প্লে ফুটবল টুমরো, সে আগামীকাল ফুটবল খেলতে যাচ্ছে, সে আগামীকাল ফুটবল খেলতে যাচ্ছে। আর এখানে কি, হি উইল প্লে ফুটবল টুমরো, সে আগামীকাল ফুটবল খেলবে, সে ফুটবল আগামীকাল খেলবে, তাই না? এটা কি সম্ভাবনা বোঝানো হচ্ছে। তারপর সে আগামীকাল ফুটবল খেলতে যাচ্ছে, এটাও সম্ভাবনা বোঝানো হচ্ছে। তাই দুটাই সম্ভাবনা বোঝানো হচ্ছে। ওকে, সম্ভাবনা অর্থে আমরা গোয়িং টুও ব্যবহার করতে পারি, উইলও ব্যবহার করতে পারি। আবার গোয়িং টু হচ্ছে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে অনুমান করতেও গোয়িং টু ব্যবহৃত হয়। যেমন এখানে সম্ভাবনা, এটাও সম্ভাবনা বোঝানো হচ্ছে। দেখেন যে দুটাই সম্ভাবনা। দি ওয়েদার চ্যানেল সেস ইট ইজ গোয়িং টু স্নো টুমরো, আবহাওয়া চ্যানেল বলে আগামীকাল তুষার হতে যাচ্ছে। এখানে এক্সাম্পল, এখানে দেখেন যে দি ওয়েদার চ্যানেল সেস ইট উইল স্নো টুমরো, আবহাওয়া চ্যানেল বলে আগামীকাল তুষার হবে। তো কি বুঝতে পারলাম আমরা, যে দুটি প্রেডিকশন অর্থে ব্যবহৃত হয় বা সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, অথবা এখানে গোয়িং টুটা অনুমান অর্থেও ব্যবহৃত হয়, অর্থাৎ বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে। আরও উদাহরণ দেখেন, যে ইট ইজ 12 PM, এখন রাত্রি 12টা, ইউ আর গোয়িং টু মিস দি বাস, অর্থাৎ হয়তো তার বাস ছিল 11:50 বা 11:55 তার বাস ছিল, বা সেই সময় তাকে যেতে হতো, কিন্তু সে যায় নাই, বাস ছেড়ে দিছে, তাই না? তখন কি রাত 12টা বাজে, রাত 12টা তুমি বাস মিস করতে চলেছ বা করতে যাচ্ছ, তাই না? সে 12:55 বা 11:55 সে যেতে পারে নাই, বা 11:50 সে যেতে পারে নাই। ওকে, তাহলে রাত যেহেতু 12টা বাজে, তাহলে মিস করতে যাচ্ছে বা মিস করতে চলেছে, এরকম বোঝানো হয়েছে। হি ইজ টায়ার্ড, মানে বর্তমানের উপর ভিত্তি করে ভবিষ্যতে কাজ কে বোঝানো হয়, সেটি হচ্ছে অনুমান। হি ইজ টায়ার্ড মানে সে ক্লান্ত, তাকে এটা বর্তমান পরিস্থিতি, যেহেতু সে ক্লান্ত, তাহলে তার কি প্রয়োজন, তার বিশ্রাম নেওয়া প্রয়োজন আছে। তবে হি ইজ গোয়িং টু টেক রেস্ট, সে বিশ্রাম নিতে যাচ্ছে। তো বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে কোনো অনুমান করা বোঝানো হচ্ছে, তাই না? বা কোনো কাজ ঘটতেছে, এরকম কোনো কিছু বোঝানো হয়। এখন আমরা দেখব প্ল্যান, অর্থাৎ প্ল্যান বলা হয় প্ল্যান, অর্থাৎ পূর্ব পরিকল্পনা, অর্থাৎ ভবিষ্যৎ কোনো কাজের ব্যাপারে যদি পূর্ব পরিকল্পনা নেওয়া থাকে, তবে উইল না বসে গোয়িং টু বসে। যেমন আই এম গোয়িং টু কল হিম অ্যাট 5 PM, আমি তাকে বিকাল 5টায় ডাকতে যাচ্ছি। তার মানে কি, আমি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বিকাল 5টায় তাকে ডাকতে যাচ্ছি, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তাই না? মানে একটা সময় আমি এখানে দিয়ে দিলাম, একটা নির্দিষ্ট সময় এখানে দিয়ে দিয়েছি, মানে পরিকল্পনা আমার নেওয়া হয়ে গেছে। তো এক্ষেত্রে প্রধানত কি হয়, গোয়িং টু ব্যবহৃত হয়। নেক্সট এক্সাম্পল, আই এম গোয়িং টু বাই এ মোবাইল ফোন, আমি একটি মোবাইল ফোন কিনতে বা ক্রয় করতে যাচ্ছি। এখন আপনি কি সাথে সাথে ইচ্ছা করে যেতে পারেন মোবাইল ফোন কিনতে? আপনার কাছে তো টাকা নাও থাকতে পারে, তাই না? অর্থাৎ আপনার এখানে বোঝানো হয়েছে যে আপনি অবশ্যই আগে থেকে কি কোনো পরিকল্পনা নিয়েছেন। যদি আগে থেকে পরিকল্পনা না নিতেন, তবে মোবাইল কেনার সামর্থ্য হয়তো আপনার নাও থাকতে পারে, তাই না? অবশ্যই পরিকল্পনা আগে থেকে নিয়েছেন, এবং পরিকল্পনা নেওয়ার পরে আপনি মোবাইল ফোন ক্রয় করতে যাচ্ছেন। ওকে, তো আই অ্যাম গোয়িং টু বাই এ মোবাইল ফোন, আমি একটি মোবাইল ফোন ক্রয় করতে যাচ্ছি। এখানে আনপ্ল্যান মানে ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে যদি পূর্ব পরিকল্পনা না থাকে, সেক্ষেত্রে উইল বসে। যেমন ওকে, আই উইল কল বাবু ইন এ ফিউ মিনিটস, ঠিক আছে আমি বাবুকে কয়েক মিনিটের মধ্যে ডাকবো। ওকে, হয়তো আপনারা কোথাও ঘুরতে যাবেন, ঠিক আছে, হয়তো দুই বন্ধু মিলে কোথাও ঘুরতে যাবেন। তো এখন আপনাদের আরেকটা বন্ধু আছে, মানে এক বন্ধু হয়তো আপনাকে বললো যে
বাবু নামে যে আমাদের যে ফ্রেন্ড আছে, তো ওনাকেও ডাকো, হ্যাঁ মানে ওনাকেও ডাকো, আমরা তিনজনে একসাথে ঘুরতে যাব। তখন হয়তো আপনার ওই ফ্রেন্ড হয়তো তাৎক্ষণিকভাবে তখন বলবে ওকে ঠিক আছে, আই উইল কল বাবু ইন এ ফিউ মিনিটস, আমি কয়েক মিনিটের মধ্যে ডাকবো। সে তাকে কয়েক মিনিটের মধ্যে ডাকবো, সে আর যখন আসবে তখন আমরা একসাথে ঘুরতে যাব। এই তো মানে এখানে পূর্ব কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে না, এখানে তাৎক্ষণিকভাবে একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। আর এটাকেই বলা হয় আনপ্ল্যান, মানে পূর্ব পরিকল্পনা না নেওয়া। ওকে, অলরেডি ডিসাইডেড, আপনি এইমাত্র বা সিদ্ধান্ত একটা নিয়ে নিয়েছেন, এটাকে বোঝানো হয় যে আপনি কোনো কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। এরূপ ক্ষেত্রে আপনাকে গোয়িং টু ব্যবহার করতে হবে। কারণ আই অ্যাম গোয়িং টু অ্যাটেন্ড দি মিটিং অ্যাট আফটারনুন, আমি বিকালে সবাই যোগদান করতে যাচ্ছি। আমার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানে বিকালে সে যোগদান করতে যাচ্ছে, মানে সবাই যাবে, সবাই যোগদান করতে যাবে বা অ্যাটেন্ড করতে যাবে। হ্যাঁ, এটা সিদ্ধান্ত তার নেওয়া হয়ে গেছে, অলরেডি ডিসাইডেড, অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এই জন্যই এটিকে এখানে প্রধানত গোয়িং টু ব্যবহার করতে হচ্ছে। ওকে, নেক্সট এক্সাম্পল, হি ইজ গোয়িং টু অ্যাডমিট ইন বাংলা, সে বাংলায় ভর্তি হতে যাচ্ছে। তার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, মানে আগে থেকেই তার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। অর্থাৎ সে হয়তো কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিয়েছে, অ্যাডমিশন দিয়ে হয়তো বাংলা, ইংরেজি, অঙ্ক, সে বেশ কয়েকটা সাবজেক্টে চান্স পেয়েছে। ওকে, তো এখন সে সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিয়েছে, সে বাংলাতে ভর্তি হতে যাচ্ছে, মানে এরকম অলরেডি সিদ্ধান্ত নেওয়া অর্থে আমরা গোয়িং টু ব্যবহার করতে পারি। আই এম গোয়িং টু ইট লঞ্চ অ্যাট নুন, আমি দুপুরে লঞ্চ খেতে যাচ্ছি। তো এখানে সিদ্ধান্ত অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, মানে তার মানে সে দুপুরে লাঞ্চ খেতে যাচ্ছে, মানে যাচ্ছে না যেহেতু উপায় নাই। ওকে, মানে সে যাচ্ছেই, মানে এরকম বোঝানো হয়েছে যে আই অ্যাম গোয়িং টু ইট লঞ্চ অ্যাট নুন, আমি দুপুরে লঞ্চ খেতে যাচ্ছি, মানে আমি বিকালেও যাব না, আমি এখনও যাব না। ওকে, আমি দুপুরেই যাব, মানে দুপুরে যাচ্ছে সে, এরকম অর্থেও গোয়িং টু ব্যবহৃত হয়, অলরেডি ডিসাইডেড। নেক্সট এখানে আমি প্রধানত দিয়েছি জাস্ট ডিসাইডেড, কোনো কাজের ব্যাপারে যদি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়, আপনি আগে থেকে বা অলরেডি সিদ্ধান্ত নেন নাই বা এইমাত্র কোনো সিদ্ধান্ত নেন নাই, কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন, সেক্ষেত্রে আপনাকে উইল ব্যবহার করতে হবে। প্রধানত আমি এখানে প্রশ্ন করে উত্তরগুলো দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন কেউ প্রশ্ন করলো, হোয়াট উইল ইউ ডু নাও, তুমি এখন কি করবে? ঠিক আছে, আই থিঙ্ক আই অ্যাটেন্ড দি মিটিং নাও, আমি মনে করি আমি এখন সবাই যোগদান করব। হয়তো এমনও তো হতে পারে, হয়তো আপনাকে বাড়ি যেতে হবে, অথবা কোনো কাজে যেতে হবে, অথবা আপনার একটা মিটিং আছে, এখন কয়েকটা কাজ আপনার আছে, এখন আপনি কোন কাজটা করতে চান, আপনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। আই থিঙ্ক আই উইল অ্যাটেন্ড দি মিটিং নাও, আমি মনে করি আমি এখন সবাই যোগদান করব। আমি বাইরে যে কাজ আছে সেটাও যাইতে পারবো না, আমার বাড়িতে কাজ আছে আমি বাড়িতেও যেতে পারবো না, আমি এখন সবাই যোগদান করব। এই যে তাৎক্ষণিক যে সিদ্ধান্ত, সেই ক্ষেত্রেই প্রধানত আমরা উইল ব্যবহার করব। নেক্সট কোশ্চেন, হুইচ সাবজেক্ট উইল হি অ্যাডমিট, কোন সাবজেক্টে বা কোন বিষয়ে সে ভর্তি হবে। ওকে, হি উইল অ্যাডমিট ইন বাংলা অর ইংলিশ, সে বাংলা অথবা ইংরেজিতে ভর্তি হবে, অর্থাৎ সে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিচ্ছে, মানে আগে থেকে সে সিদ্ধান্ত নেয় নাই, মানে সে সিদ্ধান্ত নিচ্ছে যে আমি বাংলা অথবা ইংরেজিতে ভর্তি হব। এরকম একটা সিদ্ধান্ত, এখনও কমপ্লিট সিদ্ধান্ত সে নেয়নি, তাৎক্ষণিকভাবে নিবে, এরকম বোঝানো হয়েছে। নেক্সট, হোয়েন উইল ইউ লঞ্চ, তুমি কখন করবে, তাই না, লঞ্চ খাবে। তো আই উইল ইট লঞ্চ নাও, আমি এখন লঞ্চ খাবো। ওকে, মানে এরকম, মানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া, মানে এখনই খাবো, আমি দুপুরে খাবো না, রাতেও খাবো না, কখনই, মানে আমি এখনই খাবো। ওকে, এরকম তাৎক্ষণিক সিদ্ধান্ত। এখন আমরা দেখব সার্টেইন, মানে কি নিশ্চিত, মানে কোনো কাজ করার নিশ্চয়তা থাকে, এরকম বোঝাতে গোয়িং টু ব্যবহৃত হয়। যেমন উই আর গোয়িং টু ঢাকা নেক্সট উইক, আমরা পরের সপ্তাহে ঢাকা যাচ্ছি, মানে নিশ্চয়তা, মানে পরের সপ্তাহে যাওয়ার একটা নিশ্চয়তা আছে। মানে এরকম বোঝাতে আমরা গোয়িং টু
ব্যবহার করব। আনসার্টেন মানে কোনো কাজের অনিশ্চয়তা অর্থে কি বসে? উইল বসে। যেমন উই উইল প্রবাবলি গো টু ঢাকা নেক্সট উইক। আমরা সম্ভবত পরের সপ্তাহে ঢাকা যাব। সম্ভবত মানে পরের সপ্তাহে ঢাকা যেতেও পারে নাও পারে, মানে এই যে প্রবাবলি, ওকে, এটি দিয়ে সম্ভবত অর্থাৎ কি করা হয়েছে? অনিশ্চয়তা বোঝানো হয়ে গেছে এটি দিয়ে, প্রবাবলি দিয়ে। ওকে, তাহলে কি বুঝলাম? যে অনিশ্চয়তা বোঝাতে আমরা উইল ব্যবহার করব। এখন দেখি সার্টেন মানে কোনো কিছু নিশ্চয়তা থাকে এরকম বোঝাতে গোয়িং টু বলবে। কারণ বাবু ইজ গোয়িং টু গেট দি টেস্ট রেজাল্ট। বাবু আজকে টেস্ট রেজাল্ট পেতে যাচ্ছে, মানে টেস্টের যে রেজাল্ট আজকে প্রকাশ করবে, তাই না, বা প্রকাশ করা হবে, এরকম কোনো কিছু বোঝানো হয়েছে। আর পসিবল, পসিবল হচ্ছে সম্ভাবনা, কোনো কাজের সম্ভাবনা বোঝাতে উইল বসে। যেমন আই বিলিভ বাবু উইল পাস ইন দ্য টেস্ট। আমি বিশ্বাস করি বাবু টেস্টে পাস করবে। তখন বাবু টেস্টে পাস করবে, সে তো করতেও পারে নাও পারে, তাই না? অর্থাৎ একটা পসিবল মানে সম্ভাবনা আছে, কিন্তু রেজাল্ট যে প্রকাশ হবে এটা নিশ্চিত। রেজাল্ট প্রকাশ হবে, যে সার্টেন, রেজাল্ট প্রকাশ হবে এটা নিশ্চিত, কিন্তু বাবু যে পরীক্ষায় পাশ করবে, ওকে, এটা মানে পসিবল মানে সম্ভাবনা বোঝানো হচ্ছে। মানে এটি দেখে আপনাকে বুঝে নিতে হবে, মানে পরীক্ষায় পাশ করবে বা টেস্টে পাশ করবে এটা বিশ্বাস করে। এখন সে করতেও পারে নাও করতে পারে, ওকে। আর এটা হচ্ছে সার্টেন, হচ্ছে রেজাল্ট প্রকাশ হবেই। এরকম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আমি বোঝাতে সক্ষম হয়েছি। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অনেক কষ্ট করে ভিডিও বানাই, হ্যাঁ, টিউটোরিয়াল বানাই, তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আমি উৎসাহিত হই। তো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।